চলো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সায়েন্স প্রিপারেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো ফুড এসআই এক্সাম 2023 এক্সাম প্রিপারেশনের জন্য যে সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে আসছে, তো দেখো আজকে জেনারেল স্টাডিজ প্র্যাকটিস সেট নাম্বার 2, আজকে এই ভিডিওতে প্র্যাকটিস সেট নাম্বার 2 এ যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এর আগের ভিডিওতে তোমাদের কাছে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2019 সালের যে কোশ্চেন পেপার ছিল সেখানে জেনারেল স্টাডিজের পোর্শন থেকে যে 50টা কোশ্চেন অ্যান্সার সেগুলো অলরেডি তোমাদের কাছে আলোচনা করে দিয়েছি। এছাড়াও প্র্যাকটিস সেট নাম্বার 1-এর কোশ্চেন অ্যান্সারগুলো এর আগের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। যারা ভিডিওটি এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে প্রিভিয়াস ভিডিওর যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে তোমরা পেয়ে যেতে পারো। তো চলো তাহলে আজকের যে টপিক জেনারেল স্টাডিজ, সেখান থেকে প্র্যাকটিস সেট নাম্বার 2-তে যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করেন। ওকে, সো লেটস স্টার্ট। কোশ্চেন নাম্বার 1, ওয়াটারম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ওয়াটারম্যান অফ ইন্ডিয়া বা জলপুরুষ, ভারতের জলপুরুষ যাকে বলা হয় তিনি হচ্ছেন, আগে অপশানগুলো দেখি। অপশান এ রাজেন্দ্র সিং, অপশান বি বিজেন্দ্র সিং, অপশান সি এম সাহা এবং অপশান ডি হচ্ছে ডি সাহানি। তো এনাদের মধ্যে থেকে একজন ব্যক্তি যিনি রাজস্থানের ওয়াটার কনজারভেশনের জন্য বিখ্যাত, তো তিনি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র সিং, বা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, রাজেন্দ্র সিং। ওকে, তো রাজেন্দ্র সিং হয়ে যাবেন ওয়াটারম্যান অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্নতে চলে যাব, কোশ্চেন নাম্বার 2। 2 নম্বর প্রশ্ন বলছে গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? আগে অপশানগুলো দেখি। অপশান এ রাজেন্দ্র প্রসাদ, অপশান বি জওহরলাল নেহরু, অপশান সি সুভাষচন্দ্র বসু এবং অপশান ডি হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। তো এনাদের মধ্যে থেকে গণপরিষদের প্রথম সভাপতি যিনি ছিলেন তিনি হচ্ছেন, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, রাজেন্দ্র প্রসাদ। ওকে, সো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 3 বা কোশ্চেন নাম্বার 3, মানব চোখের কোন অংশ রং নির্ধারণ করে? তো দেখো এখানে মানব চোখের কতগুলো অংশ এখানে দেওয়া আছে। অপশান এ আইরিস, অপশান বি কোন কোষ, অপশান সি লেন্স এবং অপশান ডি হচ্ছে কর্নিয়া। তো মানব চোখের যে অংশ রং নির্ধারণ করে সেটি হচ্ছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, আইরিস। ওকে, সো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখি, কোনটি থেকে প্লাস্টার অফ প্যারিস পাওয়া যায়? 4 নম্বর প্রশ্ন, কোনটি থেকে প্লাস্টার অফ প্যারিস পাওয়া যায়? অপশান এ চুন, অপশান বি জিপসাম, অপশান সি সিমেন্ট এবং অপশান ডি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তো দেখো প্লাস্টার অফ প্যারিস এটা মেনলি ক্যালসিনিং জিপসাম থেকে পাওয়া যায়, বা যার রাসায়নিক সংকেত হচ্ছে ক্যালসিয়াম সালফেট ডিহাইড্রেটেড। ঠিক আছে, CaSO4 2H2O। সো জিপসাম থেকে কিন্তু পাওয়া যাচ্ছে প্লাস্টার অফ প্যারিস। ওকে, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাব পরবর্তী প্রশ্নে। কোশ্চেন নাম্বার 5, হিন্দি ভাষাকে কত সালে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়? হিন্দি ভাষাকে কত সালে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়? তো অপশানগুলো দেখে নিই। অপশান এ 1947 সাল, অপশান বি 1948, অপশান সি 1949 এবং অপশান ডি হচ্ছে 1950। তো দেখো এই 4টে যে অপশান আছে, 4টে অপশানের মধ্যে থেকে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1949 সালে। এবং এটা হয়েছিল বেসিক্যালি সেপ্টেম্বর মাসে। ঠিক আছে, সেপ্টেম্বর মাসে 1949 সালে হিন্দি ভাষাকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। আশা করছি কোশ্চেন আনসারগুলো তোমাদের ভালো লাগছে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। কোশ্চেন নাম্বার 6, নিচের কোনটি কার্বনের একটি নিয়তাকার রূপভেদ নয়? আচ্ছা, তো এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার আগে কিছু কথা বলে রাখি। দেখো কার্বনের রূপভেদ বলতে গেলে কার্বনের রূপভেদ হচ্ছে মেনলি 2 প্রকার, একটা হচ্ছে নিয়তাকার আর একটা হচ্ছে অনিয়তাকার। ওকে, তো নিয়তাকার রূপভেদের মধ্যে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে হিরো, গ্রাফাইট এবং ফুলারি। আর অনিয়তাকার রূপভেদের মধ্যে যেগুলো পড়ে চারকোল আছে, কোক আছে প্রভৃতি। ঠিক আছে, তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে, দেখো অপশানগুলোর মধ্যে থেকে সঠিক উত্তরটা বেছে নেওয়াটা ইজি হয়ে গেল যখন আমরা নিয়তকার আর অনিয়তকার রূপভেদগুলো সম্পর্কে আমরা জেনে গেলাম। তো দেখো এখানে আমি কি বললাম, অনিয়তকার যে রূপভেদটা সেটা হচ্ছে সেগুলো কোনগুলো, চারকোল, কোক এগুলো, তাই তো। আর এখানে দেখো গ্রাফাইট, হিরক এবং ফুলারিন যে 3টে আছে অপশান এ, বি এবং ডি, এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে নিয়তাকার রূপভেদ। যেটা নিয়তাকার রূপভেদ নয় সেটা হচ্ছে দেখো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, চারকোল। ওকে,
So option C is the right answer. Next question. Question number 7. সংসদ ভবনের পূর্ব নাম কি ছিল? সংসদ ভবনের পূর্ব নাম কি ছিল? তো দেখো সংসদ ভবনের পূর্ব নাম যেটা ছিল, অপশনগুলো দেখি। অপশন এ চেম্বার অফ প্রিন্সেস, অপশন বি চেম্বার অফ কমার্স, অপশন সি চেম্বার অফ পার্লামেন্ট এবং অপশন ডি হচ্ছে চেম্বার অফ প্রিন্স। তো এগুলোর মধ্যে থেকে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সংসদ ভবনের পূর্ব নাম ছিল চেম্বার অফ প্রিন্সেস। নেক্সট কোশ্চেন। সাইলেন্ট স্প্রিং বইটি কার লেখা? সাইলেন্ট স্প্রিং, ওকে, সাইলেন্ট স্প্রিং বইটি কার লেখা? তো এখানে যে অপশানগুলো আছে দেখে নিই। অপশান এ আছে বিল ক্লিংটন, অপশান বি রাস্কিন বন্ড, অপশান সি রেচেল কার্সন এবং অপশান ডি হচ্ছে সিভি রমন। তো এনাদের মধ্যে থেকে যিনি সাইলেন্ট স্প্রিং এই বইটি লিখেছেন তিনি হচ্ছেন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, রেচেল কার্সন। তো দেখো এই বইয়েতে রেচেল কার্সন যেটা লিখেছিলেন বা যে সম্বন্ধে তিনি যে ধারণা দিয়ে গেছেন সেটা হচ্ছে ডিডিটি। এই যে কীটনাশকটা, মারাত্মক একটা ক্ষতিকারক কীটনাশক, এটার নাম আশা করছি তোমরা সকলেই শুনেছো, ডিডিটি, ডাইফিনাইল ডাইক্লোরোইথেন, ঠিক আছে, এটা হচ্ছে ফুল ফর্ম। তো এই ডিডিটির সম্পর্কে এবং তার যে ক্ষতিকারক দিক সেই সম্পর্কে তিনি সচেতন করেছেন বিশ্ববাসীকে। তো এই বইটার মাধ্যমে, ঠিক আছে, এই বইতে তিনি এই ডিডিটির যে ক্ষতিকারক প্রভাব সেগুলো সম্পর্কে কিন্তু তিনি বলেছেন। ওকে, কি বললাম? ডিডিটি এই কীটনাশকটার ক্ষতিকারক প্রভাব সম্পর্কে কিন্তু এই সাইলেন্ট স্প্রিং বইটিতে লেখা আছে। চলে যায় পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এখানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখে নিই। কোশ্চেন নাম্বার 9। বীর সাভারকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বীর সাভারকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অপশান এ আছে দেখো কলা বা আর্টস, অপশান বি বিজ্ঞান, অপশান সি সঙ্গীত এবং অপশান ডি হচ্ছে নৃত্য। তো দেখো তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো একটু ফলো করো তাহলে দেখবে যে এই কিছু পুরস্কারের নাম কোন ক্ষেত্রে দেওয়া হয়, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু একটা না একটা থেকেই যাচ্ছে। তো তাহলে এই প্রশ্নগুলো একটু ইম্পর্টেন্স দেওয়া দরকার। তো দেখো বীর সাভারকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বিজ্ঞান, ঠিক আছে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বিজ্ঞান। চলে যাব পরবর্তী প্রশ্ন নাম্বার 10 বা কোশ্চেন নাম্বার 10। স্কাই রিভার বা আকাশ নদী বলা হয় কোন নদীকে? স্কাই রিভার বা আকাশ নদী। তো দেখো এই নামটার সাথে সাথে একটা বিষয় তো মাথায় আসতে পারে, সেটা হচ্ছে স্কাই রিভার কেন বলবো? অর্থাৎ এই যে নদীটা সেটার যে সৃষ্টি, সেটা মানে তার যে সৃষ্টিস্থল সেটা হচ্ছে অনেকটা উঁচু থেকে বা উচ্চতম অঞ্চল থেকে, ঠিক আছে। তো স্কাই রিভার বা আকাশ নদী বলা হয় যাকে, দেখো অপশান এ গঙ্গা নদী, অপশান বি তিস্তা নদী, অপশান সি শতদ্রু, অপশান ডি হচ্ছে ব্রহ্মপুত্র। তো এটা হচ্ছে ভারতবর্ষের একটা উচ্চতম নদী এবং একে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে এভারেস্ট অফ অল রিভার্স, ঠিক আছে, এভারেস্ট অফ অল রিভার্স। তো যে নদীটি সেটি হচ্ছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্রহ্মপুত্র নদী। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্রহ্মপুত্র নদী। ওকে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ স্কাই রিভার বা আকাশ নদী বলা হয় যে নদীটিকে, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীকে। চলে যাব পরবর্তী প্রশ্নে, কোশ্চেন নাম্বার 11। 2023 সালে, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, তো সম্প্রতি এই ঘটনাটা ঘটেছে। তো দেখো 2023 সালে ভারত দ্বারা আয়োজিত G20 সম্মেলন, এটি কততম সম্মেলন ছিল? 2023 সালে ভারত দ্বারা আয়োজিত G20 সম্মেলন, এটি কততম সম্মেলন ছিল? অপশান এ 12তম, অপশান বি 18তম, অপশান সি 19তম এবং অপশান ডি হচ্ছে 20তম। তো এর থেকে আশা করছি সকলেই এই বিষয়টা সকলেই জানো এটা। তো দেখো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 18তম। এটা 18তম G20 সম্মেলন ছিল। এখানে 20টি দেশ অংশগ্রহণ করেছিল এবং 19তম যে সম্মেলন যেটা 2024 সালে হতে চলেছে, তো এই সম্মেলনের দায়িত্বভার পড়েছে ব্রাজিলের ওপর, ঠিক আছে, কার ওপর? ব্রাজিলের ওপর। ওকে, এবং দেখো আমাদের এখানে ভারতে 9-10 সেপ্টেম্বর, ঠিক আছে, 9 সেপ্টেম্বর এবং 10 সেপ্টেম্বর এই সম্মেলনটি হয়েছিল এবং এখানে 20টি দেশ অংশগ্রহণ করেছিল। ওকে, পরবর্তী প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 12। নিচের কোনটি পৃথিবীর নীরব শহর নামে পরিচিত?
নিচের কোনটি পৃথিবীর নীরব শহর নামে পরিচিত? অপশান এ ইতালি, অপশান বি রোম, অপশান সি লন্ডন এবং অপশান ডি হচ্ছে নরওয়ে। পৃথিবীর নীরব শহর নামে পরিচিত যে শহরটি সেটি হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, রোম। ওকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, রোম। পরবর্তী প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 13। পৃথিবীর ছাদ বলা হয় কাকে? পৃথিবীর ছাদ বলা হয় কাকে? দেখো অপশান যেগুলো দেওয়া আছে, অপশান এ গোবি মালভূমি, অপশান বি থর মরুভূমি, অপশান সি হচ্ছে পামির মালভূমি এবং অপশান ডি হিমালয় পর্বতকে। তো পৃথিবীর ছাদ বলা হয় যাকে, দেখো এর মধ্যে থেকে সেটা হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ। ওকে, পামির মালভূমি। তো এই পামির মালভূমি হচ্ছে পৃথিবীর সবথেকে উঁচু মালভূমি, যেটা মধ্য এশিয়ায় অবস্থিত। তো কিছু কিছু যে সমস্ত অঞ্চলগুলোর মধ্যে পড়ে সেটা হচ্ছে দেখো তাজিকিস্তান, আফগানিস্তান, চীন প্রভৃতি। ঠিক আছে, তাজিকিস্তান, আফগানিস্তান এবং চীন, এই দেশগুলোর মধ্যে কিন্তু এই পামির মালভূমিটা পড়ছে। ঠিক আছে, তো তাহলে পামির মালভূমি হচ্ছে পৃথিবীর সবথেকে উঁচু মালভূমি, সেই কারণেই কিন্তু পৃথিবীর ছাদ বলা হয় একে। সো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। ই লার্নিং স্কিম কোন রাজ্য চালু করে? ই লার্নিং স্কিম, ঠিক আছে, মাথায় রাখবে এটা। ই লার্নিং স্কিম কোন রাজ্য চালু করে? অপশান এ হরিয়ানা, অপশান বি কেরালা, অপশান সি গুজরাট এবং অপশান ডি হচ্ছে তামিলনাড়ু। তো দেখো এগুলোর মধ্যে থেকে যে রাজ্য রিসেন্টলি ই লার্নিং স্কিম চালু করেছে, তো সেটা হচ্ছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, হরিয়ানা। ঠিক আছে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, হরিয়ানা। তো এখানকার সিএম মনোহর লাল খাট্টার তিনি এটা লঞ্চ করেছিলেন। তো এর যে মেন বিষয়টা সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ট্যাবলেটস, ওকে, ট্যাবলেট ফোন ফর চিলড্রেন অফ ক্লাস 9 to 12। ওকে, 9 থেকে 12 ক্লাসের যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদেরকে ট্যাবলেট ফোন ডিস্ট্রিবিউশন করার যে প্রোগ্রাম, এটা ই লার্নিং স্কিমের মধ্যে পড়ছে এবং এটা চালু করেছে হরিয়ানা রাজ্য। সেখানকার সিএম এটা রিসেন্টলি লঞ্চ করেছেন। ওকে, পরবর্তী প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 15, 15 নম্বর প্রশ্ন। 1770 সালে প্রতিষ্ঠিত ভারতবর্ষের প্রথম ব্যাংক কোনটি? 1770 সালে প্রতিষ্ঠিত ভারতবর্ষের প্রথম ব্যাংক কোনটি? অপশান এ ব্যাংক অফ ইন্ডিয়া, অপশান বি ব্যাংক অফ হিন্দুস্তান, অপশান সি ব্যাংক অফ কানাডা এবং অপশান ডি হচ্ছে ব্যাংক অফ বেঙ্গল। তো দেখো এই যে ব্যাংকটি 1770 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা কলকাতাতেই প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং যদিও এটা বেশি দিন চালু রাখা যায়নি, এটা ক্লোজড হয়ে গেছিলো 1832 সালে। এবং যাদের দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়েছিল তিনি হচ্ছেন দ্য এজেন্সি হাউস অফ আলেকজান্ডার অ্যান্ড কোম্পানি। ওকে, তো 1770 সালে প্রতিষ্ঠিত ভারতের সর্বপ্রথম ব্যাংকটি হলো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্যাংক অফ হিন্দুস্তান, ব্যাংক অফ হিন্দুস্তান। ওকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16। নিচের কোনটি রান্নার পাত্রে ননস্টিক আবরণ হিসাবে ব্যবহার করা হয়? ননস্টিক আবরণ হিসাবে ব্যবহার করা হয় যে কালো রঙের বা এই ধরনের একটা আবরণ তোমরা দেখতে পেয়েছো ননস্টিকে যে সমস্ত বস্তুগুলো আছে যেগুলো ব্যবহার করা হয়, তো সেখানে ননস্টিক আবরণ হিসাবে যেটি ব্যবহার করা হয় সেটি কি? অপশান এ পলিস্টাইরিন, অপশান বি স্টাইরোফোম, অপশান সি ভিনাইল এবং অপশান ডি হচ্ছে টেফলন। তো এগুলোর মধ্যে দেখো যেটা ননস্টিক আবরণ হিসেবে ব্যবহার করা হয় রান্নার পাত্রে সেটা হচ্ছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, টেফলন। ওকে, তো টেফলন হচ্ছে, দেখো টেফলনের যে রাসায়নিক নাম সেটা হচ্ছে পলিটেট্রাফ্লুরোইথিলিন। ওকে, পলিটেট্রাফ্লুরোইথিলিন, এটা হচ্ছে টেফলনের রাসায়নিক নাম। এবং এটা হচ্ছে একটা প্লাস্টিক এবং মেনলি এটা একটা পলিমার যার মেল্টিং পয়েন্ট হচ্ছে 327 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, যার মেল্টিং পয়েন্ট কত? 327 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তাহলে টেফলন ননস্টিক আবরণ হিসাবে রান্নার পাত্রে ব্যবহার করা হয়, যার রাসায়নিক নাম হচ্ছে কি বললাম? পলিটেট্রাফ্লুরোইথিলিন। ওকে, পলিটেট্রাফ্লুরোইথিলিন। ওকে, চলে যাই পরবর্তী প্রশ্নে, কোশ্চেন নাম্বার 17। 17 নম্বর প্রশ্নের উত্তর, 17 নম্বর প্রশ্নটা দেখে নেব। মৌলিক কর্তব্য, যে সমস্ত মৌলিক কর্তব্যগুলি সেগুলো নিহিত আছে কোথায় দেখো? তো অপশান এ আছে পার্ট 4 এর 51 নম্বর ধারায়, অপশান বি পার্ট 4 এর 51A নম্বর ধারায়,
অপশান 3 দেওয়া আছে দেখো পার্ট 3-র 51 নম্বর ধারায়, এবং অপশান ডি আছে পার্ট 4A এর 51A নম্বর ধারায়। তো দেখো এই যে অপশানগুলো দেওয়া আছে, অপশানগুলোর মধ্যে থেকে যেটা সঠিক উত্তর হবে, মৌলিক কর্তব্যগুলি যেখানে নিহিত আছে, সেটা হয়ে যাবে দেখো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পার্ট 4A এর 51A নম্বর ধারায়। ওকে, সো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এবার দেখে নেব পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18। ঠিক আছে, 18 নম্বর প্রশ্নটা দেখে নিই। 18 নম্বর প্রশ্ন বলছে দেখো, কাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলে অভিহিত করা হয়? কাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলে অভিহিত করা হয়? অপশানগুলো দেখি। অপশান এ বাল গঙ্গাধর তিলক, অপশান বি মোহনদাস করমচাঁদ গান্ধী, অপশান সি মতিলাল নেহরু, এবং অপশান ডি হচ্ছে দাদাভাই নৌরোজি। তো এনাদের মধ্যে থেকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া এবং এর সাথে সাথে আরেকটি উপাধিও বা আরেকটি নামেও তাকে ডাকা হতো, সেটা হচ্ছে ভারতের বেসরকারি রাষ্ট্রদূত বলেও ডাকা হতো। তিনি হচ্ছেন আর কেউ নয়, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দাদাভাই নৌরোজি। ওকে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দাদাভাই নৌরোজি। চলে যাব পরবর্তী প্রশ্নে, কোশ্চেন নাম্বার 19। রেডিও কার্বন ডেটিং টেকনিক ব্যবহার করা হয় কার আয়ু নির্ধারণ করার জন্য? রেডিও কার্বন ডেটিং টেকনিক ব্যবহার করা হয় কার আয়ু নির্ধারণের জন্য? অপশান এ মনুমেন্ট, অপশান বি পাথর, অপশান সি মাটি, এবং অপশান ডি হচ্ছে ফসিলস। সো আশা করছি সকলে এই বিষয়টা সম্পর্কে একটু ধারণা আছে যে ফসিলস বা জীবাশ্মর আয়ু বা এজ নির্ধারণ করার জন্য কিন্তু রেডিও কার্বন ডেটিং টেকনিক ব্যবহার করা হয়। সো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 20, এবং এই ভিডিওতে আজকে লাস্ট কোশ্চেন। বিখ্যাত ছবি ভারত মাতা কে এঁকেছেন? বিখ্যাত ছবি ভারত মাতা কে এঁকেছেন? তো দেখো যে অপশানগুলো আছে দেখি। অপশান এ গগনেন্দ্রনাথ ঠাকুর, অপশান বি অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি নন্দলাল বসু, এবং অপশান ডি হচ্ছে যামিনী রায়। তো এনাদের মধ্যে থেকে যিনি ভারত মাতা এই ছবিটি এঁকেছিলেন, একটা বিখ্যাত ছবি, তিনি হচ্ছেন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অবনীন্দ্রনাথ ঠাকুর। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অবনীন্দ্রনাথ ঠাকুর। তো আজকে তোমাদের এই প্র্যাকটিস সেট 2-এতে 20টা প্রশ্ন আমি রেখেছিলাম জেনারেল স্টাডিজ থেকে, ফুড এসআই এক্সাম 2023 প্রিপারেশনের জন্য। আশা করছি কোশ্চেনগুলো তোমাদের কাছে হেল্পফুল হবে এবং তোমরা খুব ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আরও নতুন নতুন প্রশ্ন নিয়ে, ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে তাদের প্রশ্নের উত্তর আলোচনা করব তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ওকে, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।